রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রচলিত বাক্যটি যে এত দ্রুত সত্য হবে তা হয়তো কারোরই ভাবনায় ছিল না। শপথের কয়েকদিনের মাথায় যা ঘটল সেটা কি কেউ ভেবেছিল? আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক বিশাল নীল নকশা নিয়ে কথা বলবো। কেন মাত্র দ্বিতীয় দিনেই বিতর্কের মুখে পড়ল এই প্রশাসন? পর্দার আড়ালে কি চলছে কোনো গভীর রহস্য? ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই যে কাণ্ডটা বিএনপি ঘটালো সেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আজ সব ফাঁস হয় লাইভে, চলুন গভীরে যাওয়া যাক। শপথ নেওয়ার রেশ কাটতে না কাটতেই নবগঠিত সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটি নির্দেশনা জারি হয়েছে যা শুনে সাধারণ মানুষের শরীর হিম হওয়ার অবস্থা। সোজা বাংলায় বললে একে বলা যায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে নাকি এখন থেকে আর চাঁদাবাজি বলা যাবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। তাদের দেওয়া যুক্তিটি যেমন অদ্ভুত তেমনি ভয়াবহ। তাদের ভাষ্যমতে কাউকে বাধ্য করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা হবে চাঁদাবাজি, কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয় তবে সেটা নাকি স্রেফ একটা লেনদেন বা চাঁদা। কি এক অদ্ভুত সমীকরণ ভাবা যায়! এই ঘোষণার মধ্য দিয়ে নবনির্বাচিত সরকারের আসল রূপ আজ জনগণের সামনে উন্মোচিত হয়ে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে একটি আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা সাধারণ চোখে ধরা না পড়লেও একটু গভীরে গেলেই বোঝা যায় এর পেছনের অন্ধকার দিকটি। এটি মূলত দলীয় ক্যাডারদের পকেট ভারী করার এক ডিজিটাল মাধ্যম ছাড়া আর কিছুই নয়। তবে এখানে একটি বড় চমক অপেক্ষা করছে। এই যে মন্ত্রী রবিউল, যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না। কান পাতলেই শোনা যাচ্ছে তারেক রহমান ইতিমধ্যেই মন্ত্রিসভার ওপর বড় ধরনের কাঁচি চালানোর প্রস্তুতি নিয়েছেন। শুধু রবিউল নয়, তার মতো আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন। সামনে দেশবাসী আরও অনেক নাটক দেখতে পাবে। বর্তমানে যেসব মন্ত্রী কেবল দলীয় আনুগত্যের জোরে চেয়ারে বসেছেন এবং যাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাদের অনেকেরই চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অজান্তেই শেষ হয়ে গেছে। এখন হয়তো কৌশলগত কারণে তাদের রাখা হচ্ছে, কিন্তু তারেক রহমান সবার নামের পাশে লাল কালি দিয়ে রেড মার্ক করে দিয়েছেন। রবিউলের এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্বটি তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছে। বিদায় এখন কেবল সময়ের ব্যাপার। বিএনপি কি এমনিই ক্ষমতায় এসেছে? মোটেও না। এর পেছনে কাজ করেছে এক অতি সূক্ষ্ম এবং আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডক্টর ইউনূসের সেই বিখ্যাত মেটিকুলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন যে প্রকৃত অর্থে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার ছিল না, সেটা আজ সচেতন মহলে দিনের আলোর মতো পরিষ্কার। এটি ছিল মূলত ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ত্রিদেশীয় সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে প্রযুক্তিগত ও রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিএনপিকে এই মসনদে বসিয়েছে। কিন্তু রাজনীতিকে তো আর কেউ মাগনা কিছু দেয় না, আর তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। সেই বিনিময়ের প্রথম কিস্তি হিসেবেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। খলিলুর রহমানকে মন্ত্রী করার সাথে সাথেই এই নির্বাচনের বৈধতা সরাসরি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু আন্তর্জাতিক প্রভুদের সন্তুষ্ট করতে গিয়ে বিএনপিকে এই তেতো বড়ি গিলতেই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিস্ট হিসেবে কাজ করবেন। ইউনূস গ্রুপের আরও অনেক প্রতিনিধি অচিরেই এই মন্ত্রিসভায় ঢুকে পড়বেন। প্রশ্ন উঠতে পারে, তারা কিভাবে ঢুকবেন? উত্তরটা সহজ। রবিউলের মতো যারা বিতর্কিত বক্তব্য দিয়ে জনরোষ তৈরি করছেন, তাদের সরিয়েই এই বিশেষজ্ঞ গ্রুপকে জায়গা দেওয়া হবে। রবিউলরা মূলত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে নিজেদের সরিয়ে দেওয়ার পথ নিজেরাই তৈরি করে দিচ্ছেন। এটি তারেক রহমানের প্ল্যানেরই একটা অংশ। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের লোকজনকে দিয়ে মন্ত্রিসভায় একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করা হবে। এরপর ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং সব শেষে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটিই সবচেয়ে বাস্তবসম্মত চিত্র। লন্ডনের বৈঠক আমাদের সে কথাই বলে। এবার আসা যাক জামায়াতে ইসলামীর প্রসঙ্গে। বর্তমানে সংসদে বিএনপি যেভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রকৃতপক্ষে তারা যেভাবে আসনগুলো নিয়েছে, তাতে বিরোধী দলের কোনো কার্যকর ভূমিকা অবশিষ্ট নেই। যখন কোনো দল সংসদের 2/3 মেজরিটি পায়, তখন সেখানে বিরোধী দলের মূল্য 4 আনার বেশি থাকে না। জামায়াত বা এনসিপি রাজপথে যতই চিৎকার করুক, তাতে কোনো কাজ হবে না। তাহলে জামায়াত কেন চুপচাপ আছে? এখানেই আসল রহস্য।
হতে পারে জামায়াত আগে থেকেই জানে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তখন ক্ষমতায় একটি ভারসাম্য আসবে, অথবা তারা কোনো বড় ভাগের আশায় এই মাস্টার প্ল্যান মেনে নিয়েছে। রাজনীতিতে কেউই বোকা নয়, জামায়াতও নিশ্চিতভাবে পর্দার পেছনের এই খেলার খবর রাখে। জেনেও চুপ থাকা একটি বড় কৌশল হতে পারে। এই চাঁদাবাজির খবরটি প্রথম সামনে এনেছে ডেইলি স্টার, কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কপালে যে বড় বিপদ আছে সেটা না বললেও চলে, কারণ বিএনপি সরকারের আমলে তাদের দলীয় ক্যাডারদের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানেই জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে হাত দেওয়া। সাংবাদিক স্বাধীনতা কতটুকু বজায় থাকবে তার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি। তবে ডেইলি স্টার যে এত বড় সাহস দেখালো তার পেছনে হয়তো ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, ভারত আজ যে হাত বাড়িয়ে তাদের ক্ষমতায় তুলেছে, ঠিক ১.৫ বছরের মাথায় সেই হাতই তারা সরিয়ে নেবে। ভারত যখন বিএনপিকে মাঝপথে একা ফেলে দেবে, তখনই আসল উদ্দেশ্য বুঝতে পারবে বিএনপি। বন্ধুর বেশে পাশে এসে ভারত মূলত বিএনপিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল, তারেক রহমানের এই নতুন সরকারে সাবেক শিবিরের বেশ কিছু লোক সুকৌশলে ঢুকে পড়েছে, যাদের রাজনৈতিক পরিভাষায় বলা হয় স্লিপার সেল বা গুপ্তচর। আমাদের বিশেষ তদন্তে উঠে এসেছে, নীতি নির্ধারণী পর্যায়ে এমন কিছু রহস্যময় ব্যক্তি জেকে বসেছেন যাদের এই মুহূর্তে সরানো প্রায় অসম্ভব। তারা অত্যন্ত সুকৌশলে প্রশাসনের অন্দরমহল থেকে গোপন তথ্য পাচার করছেন, যার সরকারকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এবার মূল প্রশ্নে ফিরে আসি, সড়কের এই অরাজকতার নেপথ্যে কারা? বিএনপির যেসব নামধারী কর্মী সমর্থক, যাদের সাধারণ মানুষ দালাল বলে চেনে, তাদের রাজনীতির একমাত্র উদ্দেশ্যই হল রাজপথকে জিম্মি করে টাকা তুলে খাওয়া। সমঝোতার ছদ্মবেশে যা চলছে তাকে সোজা বাংলায় বলা হয় সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর যেখানে জবরদস্তি আছে সেটি তো প্রকাশ্য ছিনতাই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিএনপির নীতি নির্ধারকরা আজ চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞাই গুলিয়ে ফেলেছেন। তারা এক ভয়াবহ নীল নকশার মাধ্যমে আজ এই আদিম চাঁদাবাজিকে বৈধ লেনদেন বলে চালিয়ে দেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন। বাস্তবতা হল, জনগণের পকেট থেকে একটি টাকাও যদি আদায় করতে হয়, তবে তা হতে হবে স্বচ্ছ আইনি প্রক্রিয়ায়। কিন্তু দলীয় ক্যাডাররা সড়কের মোড়ে মোড়ে সমঝোতার নামে ভাগ বসাবে, এটিকে কোনো সভ্য রাষ্ট্র ব্যবস্থা বলা যায় না। এটি মূলত একটি জাতীয়তাবাদী চাঁদাবাজি সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রাথমিক ধাপ মাত্র, যা শুনলে যে কোনো নাগরিকের শরীর হিম হওয়ার অবস্থা হয়। নাগরিক হিসেবে আমাদের দাবি এখন একটাই, এই বিতর্কিত মন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে, কারণ যিনি প্রকাশ্য দিবালকে চাঁদাবাজির বৈধতা দেন, তিনি দেশ চালানোর নৈতিক অধিকার হারান। সামনের দিনগুলোতে আরও অনেক নাটক এবং রহমান মার্কার রহস্যময় চরিত্রের উত্থান পতন দেখার অপেক্ষায় দেশবাসী। আসল খেলা তো কেবল শুরু হলো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিএনপির এই হঠকারী সিদ্ধান্ত কি দল আর জনগণের সম্পর্কের মাঝে এক দীর্ঘস্থায়ী ফাটল ধরাবে, নাকি এটিই হতে যাচ্ছে এই সরকারের পতনের প্রথম ধাপ? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমরা আছি আপনার উত্তরের অপেক্ষায়।